বন্ধুরা, আমরা ধাতুবিদ্যা এই চ্যাপ্টারের আগের বারে পার্ট 1 এর একটা ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা পার্ট 2 এর ভিডিও নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন, আর্দ্র বায়ুতে তামা ও তামার অধিকাংশ সংকর ধাতু ওপর ধীরে ধীরে সবুজ ছোপ পড়ে কেন বা ধরে কেন? আর্দ্র বাতাসে খোলা অবস্থায় তামা বা তামার কোনো সংকর ধাতুকে দীর্ঘদিন ফেলে রাখলে বায়ু O2, CO2 ও জলীয় বাষ্পের সঙ্গে তামার বিক্রিয়ায় এদের ওপর সবুজ বর্ণের বেসিক কপার কার্বনের CuCO3 CuH2 এর আস্তরণ গঠিত হয়। তো Cu প্লাস H2O CO2 O2 CuCO3 CuH2। এছাড়া শিল্পাঞ্চলে বায়ুতে সালফার ডাই অক্সাইডের উপস্থিতির জন্য এসব অঞ্চলে তামা বায়ুর অক্সিজেন, জলীয় বাষ্প ও SO2 এর মিলিত প্রভাব ধীরে ধীরে জারিত হয়। এর ফলে তামার উপর সবুজ বর্ণের বেসিক কপার সালফেট CuSO4 3CuOH2 এর আস্তরণ পড়ে। 8Cu plus 6H2O plus 2SO2 5O2 2CuSO4 3CuOH2। এসব রাসায়নিক পরিবর্তনের জন্য আর্দ্র বায়ুতে রাখা তামা ও তামার অধিকাংশ সংকর ধাতুর উপর ধীরে ধীরে সবুজ ছোপ ধরতে দেখা যায়। ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। অনুরূপভাবে জারণ বিজারণ ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে দেখাও যে নিচের বিক্রিয়ায় জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। 2Fe3 প্লাস SNA2 2Fe2 প্লাস SNA4। রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে জারিত হলে এই বিক্রিয়ার মাধ্যমে থাকা অপর কোনো পরমাণু বা আয়ন ওই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। অর্থাৎ উক্ত বিক্রিয়ায় জারণ ও বিজারণ একই সাথে ঘটে। উদাহরণ হিসাব নিয়ে প্রদত্ত বিক্রিয়ার বিবেচনা করা যায়। এই হচ্ছে তার ছবি। এই ছবিটা তোমরা দেখবে, এই ছবিটা তোমরা ভালোভাবে দেখে নেবে। এক্ষেত্রে প্রতিটি Fe3 প্লাস আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে Fe2 প্লাস আয়নে Fe2 প্লাসে পরিণত হয়। সুতরাং এটি বিজারণ বিক্রিয়া Fe3 প্লাস প্লাস Fe2 প্লাস। অপরদিকে Sn2 প্লাস আয়ন দুটি ইলেকট্রন ত্যাগ করে Sn4 প্লাস আয়নে পরিণত হয়। সুতরাং এটি জারণ বিক্রিয়া Sn2 প্লাস Sn4 প্লাস 2E। সুতরাং দেখা গেল এক্ষেত্রে জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটেছে। এই বিক্রিয়া Fe3 প্লাস হলো জারক এবং Sn2 প্লাস হলো বিজারক পদার্থ। Zn প্লাস H2SO4 ZnSO4 প্লাস H2 এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। ব্যাখ্যা করো। বিক্রিয়াটি জারক ও বিজারক পদার্থ চিহ্নিত করো। প্রদত্ত বিক্রিয়ায় Zn পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে Zn2 প্লাস আয়নে পরিণত হয় অর্থাৎ জারিত হয়। অপরদিকে H প্লাস আয়ন H2SO4 এর বিয়োজনে উৎপন্ন একটি ইলেকট্রন গ্রহণ করে নিস্তড়িত H পরমাণুতে পরিণত হয় অর্থাৎ বিজড়িত হয়। Zn 2 প্লাস প্লাস 2E জারণ H প্লাস প্লাস H বিজারণ H মাইনাস H2। ইলেকট্রন গ্রহণ বর্জনের নিরিখে H প্লাস আয়ন তথা H2SO4 জারক পদার্থ এবং ধাতব Zn হলো বিজারক পদার্থ। এই ছবিটা তোমরা ভালোভাবে দেখে নাও। পরের কোশ্চেন, আকরিক থেকে ধাতু নিষ্কাশন কার্যত ধাতব যৌগের বিজারণ। ব্যাখ্যা করো। ধাতব আকরিকগুলোর বেশিরভাগই হলো ধাতব অক্সাইড, সালফাইড, ক্লোরাইড কিংবা কার্বনেট যৌগ। বিভিন্ন বিক্রিয়া বা এই যৌগগুলি থেকে ধাতু নিষ্কাশনের সময় যে মূল রাসায়নিক পরিবর্তন ঘটে তা হলো ধাতব আয়ন এম ধাতুর পরমাণু। অর্থাৎ আকরিকে উপস্থিত ধাতব আয়ন ইলেকট্রন গ্রহণ তথা বিজারণের মাধ্যমে ধাতুর পরমাণুতে পরিণত হয়। তাই বলা হয় আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে একটি বিজারণ প্রক্রিয়া। উদাহরণস্বরূপ জিঙ্কাইট জেরেনো থেকে কার্বন বিজারণ পদ্ধতি জিঙ্ক নিষ্কাশন করা হয়। জেরেনো সি প্লাস সি কার্বন বিজারণ জেরেন প্লাস সি। এক্ষেত্রে জেরেনোতে উপস্থিত Zn2 প্লাস আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে জেরেন পরমাণুতে বিজারিত হয়। Zn2 প্লাস প্লাস 2E বিজারণ জেরেন। ধাতব সক্রিয়তা শ্রেণী বা তড়িৎ রাসায়নিক শ্রেণী কাকে বলে? জল O2 ও লৌহ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটানোর প্রবণতার ভিত্তিতে ধাতুগুলিকে ক্রমহ্রাসমান সক্রিয়তা অনুসারে সাজালে একটি সারি পাওয়া যায়। এই সারিটিকে ধাতুর সক্রিয়তা শ্রেণী বা তড়িৎ রাসায়নিক শ্রেণী বলা হয়। ধাতুর সক্রিয়তা শ্রেণীর কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, এই শ্রেণীতে যে ধাতু যত উপরে থাকে তার ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হওয়ার প্রবণতা, তড়িৎ ধনাত্মকতা অর্থাৎ নিজে জারিত হয়ে এক অপরকে বিজারিত করার প্রবণতা তত বেশি। এই কারণে শ্রেণীর অপর দিকে অবস্থিত NaAlMg ওই ধাতুগুলির রাসায়নিক সক্রিয়তা খুব বেশি হয় এবং প্রকৃতিতে এদেরকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। অপরদিকে সক্রিয়তার শ্রেণী একেবারে নিচের দিকে অবস্থিত ধাতুগুলি AgAu Hg সক্রিয়তা খুবই কম। অনেক ক্ষেত্রে এদের প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। 2. সক্রিয়তার সারিতে হাইড্রোজেনের উপর অবস্থিত ধাতুগুলি জল বা লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে
প্রতিস্থাপিত করতে পারে, কিন্তু হাইড্রোজেন নিচে থাকা ধাতুগুলি জল বা লঘু অ্যাসিডে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না। সক্রিয়তার সারিতে উচ্চতর স্থানে অবস্থিত কোনো ধাতু অপেক্ষা নিচে অবস্থিত কোনো ধাতু যৌগ থেকে ধাতুটিকে প্রতিস্থাপিত করতে পারে। এই ছবিটাকে তোমরা দেখে নাও, ঠিক আছে। পরের কোশ্চেন কপার সালফেটে জলীয় দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে রাখলে তারপর লালচে বাদামি রঙের আস্তরণ পড়ে কেন? ধাতু সক্রিয়তা সারিতে লোহার অবস্থান কপারের উপরে, অর্থাৎ আয়রন কপারের অপেক্ষা বেশি সক্রিয় ধাতু। এর ফলে লোহার পরমাণুতে সহজে কপার সালফেটের উপর আয়নকে প্রতিস্থাপিত করে নিজের দ্রবণে চলে যায় এবং কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার রূপে লোহার পেরেকের উপর লালচে বাদামি রঙের আস্তরণ সৃষ্টি করে। এপি প্লাস ইউএসএফ4 এপিএসএফ4 প্লাস সিইউ। নীল বর্ণের সিইউএসএফোর দ্রবণ, চকচকে পেরেক, কপার লালচে বাদামি আস্তরণ। এফি দ্বারা সিইউএসএফোর থেকে দ্রবণ থেকে সিইউ এর পদক্ষেপ। পরের কোশ্চেন সিইউএসএফোর এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হয়? জৈব রাসায়নিক তত্ত্বের অনুরূপের তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। সিইউএসএফোর এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করে জিঙ্কের টুকরোটির ওপর লালচে বাদামি রোয়া দেখা যাবে। এর কারণ হলো ধাতুর সক্রিয়তা সারিতে জিঙ্ক কপারের ওপরে অবস্থিত, তাই কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে জিঙ্ক কপারকে জলীয় দ্রবণ থেকে কপার রূপে প্রতিস্থাপিত করে অধক্ষিপ্ত হয়। অধক্ষিপ্ত কপার জিঙ্কের টুকরোর পৃষ্ঠতলে জমা হয়। Zn প্লাস ইউএসও4 ZnSO4 প্লাস Cu। এক্ষেত্রে Zn পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে Zn2 প্লাস আয়নে পরিণত হয়, অর্থাৎ জারিত হয়। অপরদিকে Cu2 প্লাস আয়নে দুটি ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হয়, অর্থাৎ বিজারিত হয়। Zn2 প্লাস প্লাস 2e জারণ, Cu2 প্লাস প্লাস 2e Cu বিজারণ, অর্থাৎ এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়ায় Cu2 প্লাস আয়ন হলো জারক পদার্থ এবং Zn পরমাণু হলো বিজারক পদার্থ। থার্মিট পদ্ধতিতে কিভাবে ধাতু নিষ্কাশন করে উপযুক্ত সমীকরণ সহ লেখো। উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের তীব্র আসক্তি থাকে। অ্যালুমিনিয়ামের চেয়ে কম তড়িৎ ধনাত্মকতা অর্থাৎ কম বিজারণ ক্ষমতা বিশিষ্ট ধাতুর অক্সাইডকে অ্যালুমিনিয়ামের চূর্ণ সহযোগে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে ওই অক্সাইডগুলি অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে ধাতুতে পরিণত হয়। ধাতু নিষ্কাশনের এই পদ্ধতিতে গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি বলে। অ্যালুমিনিয়ামের সাথে ধাতব অক্সাইড বিক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয় এবং বিক্রিয়াকালীন উষ্ণতা প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এই উচ্চ উষ্ণতায় নিষ্কাশিত ধাতু গলিত অবস্থায় থাকে। M2O3 ধাতব অক্সাইড, 2Al তাপ, 2MAl2O3, MFeCrMn। সরি। উদাহরণ Fe2O3 প্লাস 2Ai তাপ, 2Fe প্লাস Al2O3, 3MnO2 প্লাস 4Al তাপ, 3Mn প্লাস 2Al2O3, Cr2O3 প্লাস 2Al তাপ, 2Cr প্লাস Al2O3। থার্মিট মিশ্রণ কি? ভর হিসাবে 3 ভাগ ফেরিক অক্সাইড Fe2O3 এবং 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে থার্মিট মিশ্রণ বা থার্মিট মিক্সচার বলে। থার্মিট প্রক্রিয়ায় বিজারক হিসেবে অ্যালুমিনিয়াম চূর্ণ ব্যবহার করা হয়। থার্মিট বিক্রিয়ায় সিলিকা নির্মিত তাপসহ মুচির মধ্যে থার্মিট মিশ্রণ নেওয়া হয়। এই মিশ্রণের Mg চূর্ণ এবং পটাশিয়াম ক্লোরাইড বা বেরিয়াম পারঅক্সাইড এর উপর একটি মিশ্রণ রেখে Mg ফিতার সাহায্যে আগুন ধরানো হয়। Mg চূর্ণ KClO3 BaO2। এই মিশ্রণটিকে প্রজ্বলক মিশ্রণ বলা হয়। থার্মিট ওয়েল্ডিং কি বা সংশ্লিষ্ট বিক্রিয়ার সমীকরণ দাও। ভর হিসাবে 3 ভাগ রেড হেমাটাইট Fe2O3 কে 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের সাথে মিশিয়ে সিলিকা নির্মিত তাপসহ মুচির মধ্যে নিয়ে ওর উপর Mg গুঁড়ো BaO2 এর মিশ্রণ রেখে Mg ফিতার সাহায্যে আগুন ধরানো হয়। এর ফলে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং উচ্চ উষ্ণতা সৃষ্টি হয়। উচ্চ উষ্ণতায় Fe2O3 অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত এবং গালিত আয়রন উৎপন্ন হয়। গলিত আয়রন মুচির নিচের ছিদ্রের মাধ্যমে বেরিয়ে আসে। উৎপন্ন গলিত আয়রনকে বড় বড় ধাতুর পাত, রেললাইন ও ট্রাম লাইনে বা জাহাজের ভাঙা অংশে জোড়া দেওয়ার কাজে ব্যবহার করে। এই পদ্ধতিকে থার্মিট ওয়েল্ডিং বলে। এখান থেকে ছবিটা তোমরা দেখে নিও। সরি। থার্মিট পদ্ধতি কয়েকটি ব্যবহারিক প্রয়োগ তথা উপযোগিতা উল্লেখ করো। থার্মিট পদ্ধতি কয়েকটি উপযোগিতা হলো থার্মিট পদ্ধতির সাহায্যে আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ প্রভৃতি ধাতু নিষ্কাশন করা। এই পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের বৃহৎ পরিকাঠামো প্রয়োজন হয় না।
এক্ষেত্রে অল্পোডেন ধাতুকে তার অক্সাইড থেকে নিষ্কাশিত করে প্রয়োজন অনুসারে সরাসরি কাজে লাগানো হয়। থার্মিক পদ্ধতিতে রেল লাইন, ট্রাম লাইন, বড় বড় লোহার মেশিন বা জাহাজের ভাঙা অংশ জোড়া লাগানো হয়। এক্ষেত্রে রেল লাইন, ট্রাম লাইন প্রভৃতির ভাঙা অংশকে মেরামতের জন্য কারখানা বা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না, ওই স্থানে রেখেই মেরামত করা যায়। থার্মিক পদ্ধতিতে প্রচুর পরিমাণে অনার্দ্র Al2O3 উৎপাদিত পদার্থ হিসেবে উৎপন্ন হয়। ছাঁচের অভ্যন্তরে আশ্রয়ের জন্য অম্ল সহ ইট তৈরি করতে ও ধাতু পালিশ করার জন্য এমআরই চূর্ণ রূপে Al2O3 ব্যবহৃত হয়। ধাতু নিষ্কাশন কার্বন বিজারণ পদ্ধতির নীতিটি লেখো। এই পদ্ধতিতে জেডেন নিষ্কাশন করা হয়। কার্বন বিজারণ পদ্ধতির নীতি বা ধাতুর সক্রিয়তা শ্রেণীর মাঝামাঝি অবস্থায় জেডেন, এফি, পিবি প্রভৃতি ধাতুগুলি অক্সাইডকে কার্বন চূর্ণ সহ উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে এই অক্সাইডগুলি কার্বন দ্বারা বিজারিত হয়ে ধাতুতে পরিণত হয়। কোক বা কার্বনের অসম্পূর্ণ দহনে উৎপন্ন কার্বন মনোক্সাইড গ্যাসও বিজারকের ভূমিকা পালন করে। কার্বন বিজারণের পদ্ধতিতে জিঙ্ক নিষ্কাশন। কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক নিষ্কাশনের ক্ষেত্রে জিঙ্কের আকরিক জিঙ্ক প্লেন বা ক্যালামাইনকে প্রথম জিঙ্ক অক্সাইডে পরিণত করা হয়। জেডএনএস প্লাস O2 তাপ জেডএনও প্লাস SO2, জেডএনCO2 তাপ জেডএনও CO2 প্রাপ্ত জিঙ্ক অক্সাইডের সঙ্গে অতিরিক্ত কোক চূর্ণ ভালোভাবে মিশিয়ে মিশ্রণটিকে 1300 থেকে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশেষ চুল্লিতে উত্তপ্ত করা হয়। এর ফলে জিঙ্ক অক্সাইড ও ধাতব জিঙ্কে বিজারিত হয় এবং কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এক্ষেত্রে কোক চূর্ণ বিজারক হিসাবে কাজ করে। জেডএনও সি প্লাস সি কোক চূর্ণ 1040 ডিগ্রি সেন্টিগ্রেড জেডএন প্লাস সিও কোকের অসম্পূর্ণ দহনের ফলে সিও গ্যাস বিজারক রূপে আচরণ করে এবং জেডএনওকে ধাতব জিঙ্কে বিজারিত করে। জেডএনও প্লাস সিও, জেডএন প্লাস সিও2। কার্বন বিজারণ পদ্ধতিতে আয়রন নিষ্কাশন করা যায়, কি যুক্তি দাও? থার্মিক পদ্ধতির পাশাপাশি কার্বন বিজারণ পদ্ধতিতে আয়রন অক্সাইড আকরিক থেকে আয়রন নিষ্কাশন করা। Fe2O3 ও কোক চূর্ণের মিশ্রণকে বিশেষ চুল্লিতে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে কোক চূর্ণ অর্থাৎ কার্বন জারিত হয়ে কার্বন মনোক্সাইড ও Fe2O3 বিজারিত ধাতব আয়রনে পরিণত হয়। এক্ষেত্রে কোক বিজারক হিসাবে কাজ করে। Fe2O3 প্লাস 3C কোক তাপ 2Fe প্লাস 3CO এই বিক্রিয়া উৎপন্ন কার্বন মনোক্সাইড বিজারক রূপে Fe2O3 কে বিজারিত করে ধাতব আয়রনে পরিণত হয়। Fe2O3 প্লাস 3CO তাপ 2Fe প্লাস 3CO2। বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের একটু হলেও উপকারে যদি লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে দিন, পজিটিভ চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ধাতুবিদ্যার 2 মার্কসের সাজেশন।